নমস্কার দর্শকবৃন্দ। আজকে আমি যে রোগটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মৃগী বা এপিলেপসি। এই মৃগী রোগ সম্পর্কে আমাদের সমাজে কিন্তু অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। অনেকে বলেন যে ভূত প্রেত ধরলে এই মৃগী রোগ হয়, ঠাকুর দেবতার অভিশাপে এই মৃগী রোগ হয়, এই মৃগী রোগের কোনো চিকিৎসা আমাদের নেই। এরকম অনেক রকম ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের সমাজে আছে। তো আজকে আমি এটাই আপনাদের সামনে ক্লিয়ার করব যে এই অ্যাকচুয়ালি এই এপিলেপসিটা কি, এটা কি কারণে হয়ে থাকে, এর সিমটম কি কি আছে, এর চিকিৎসাই বা কি কি আছে, এইরকম বিভিন্ন রকম তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি আপনারা পুরোটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। দর্শকবৃন্দ, চলুন প্রথমে আমরা জেনে নিই যে এই মৃগী বা এপিলেপসি রোগটা কি। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন, আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, এটা কিন্তু কোটি কোটি নিউরন দ্বারা গঠিত। এই নিউরনগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে এবং এই কোটি কোটি নিউরন দ্বারা আমাদের এই ব্রেনটা গঠিত। এবার এই নিউরনের মধ্যে দিয়ে সবসময় কিন্তু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করে, আর এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের নিউরনগুলো থেকে, ব্রেনের নিউরন থেকে সারা শরীরে ছড়িয়ে যায় এবং এর ফলে কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন শারীরবৃত্তীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। আমাদের সম্পূর্ণ দেহটা, সম্পূর্ণ শরীরটাকে কিন্তু চালনা করে এই নিউরন, এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। এইবার যদি কোনো কারণে এই নিউরনগুলোর যে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আমি বললাম, সেটা যদি কোনো কারণে ব্যাহত হয়, মানে বেশি হয়ে যায়, সিগন্যাল যদি অ্যাবনর্মাল সিগন্যাল যদি দিতে শুরু করে, তাহলে কিন্তু সমস্যা হয়। এই যে নিউরনগুলোর মাধ্যমে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে, কোনো কারণে যদি অ্যাবনর্মাল সিগন্যাল হয়, তাহলে কি হয়, এই ব্রেনের যে অ্যাক্টিভিটি আছে, নিউরনগুলোর যে অ্যাক্টিভিটি আছে, সেই নিউরনগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে। আর যখন এই নিউরনগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন কিন্তু তাদের যে কেমিক্যাল, যে তাদের মধ্যে যে কেমিক্যাল অ্যাক্টিভিটি আছে নিউরনের, সেই কেমিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু বেড়ে যায়। আর এই কেমিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার ফলে কিন্তু সিজারের সৃষ্টি হয়। আর এই সিজার যখন হয়, এই সিজারের ফলে কিন্তু আমাদের সারা শরীরে গা, হাত, পা এগুলো কিন্তু কাঁপতে থাকে। আর এই কাঁপুনিটাকে বা খিঁচুনিটাকে বলা হয় কনভালশন। ঠিক আছে, এইবার এই কনভালশন বা সিজার একবার দুবার যদি হয়, তাহলে কিন্তু তাকে আমরা এপিলেপসি বা মৃগী বলি না। যখন এই কনভালশন বা সিজার একটি রোগ মানুষের বারবার হতে থাকে, তখন কিন্তু সেই সমস্যাটাকে আমরা বলি মৃগী বা এপিলেপসি। ঠিকমতো ক্লিয়ার করতে পারলাম তো? এবার জেনে নিই যে এই মৃগী রোগের সিমটম কি কি আছে। অ্যাকচুয়ালি এপিলেপসি প্রচুর অনেক রকম আছে। তো জেনারেল যে সিমটম যেগুলো আছে, যেগুলো একটা ক্লাসিক্যাল এপিলেপসির যে সিমটম বা জেনারেল মৃগী রোগের যে সিমটম, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে কনভালশন, মানে পেশেন্টটির কিন্তু গা হাত পা কাঁপবে, খিঁচুনি হবে, কনভালশন হবে। দুই নম্বর হচ্ছে পেশেন্টের কিন্তু দাঁতে দাঁত লেগে যাবে। যখন দেখবে যে পেশেন্টটি কাঁপছে, খিঁচুনি হচ্ছে, পেশেন্টের কিন্তু দাঁতে দাঁত লেগে যাবে। দাঁতে দাঁত লেগে যাবে, এর ফলে কিন্তু পেশেন্টের জিভাও কেটে যেতে পারে, এটা সিমটম। তারপরে কি হবে, দেখবেন পেশেন্টটি অজ্ঞান হয়ে যাবে। যখন খিঁচুনি শুরু হবে, পেশেন্টটি খিঁচুনি হতে হতে দেখবেন পেশেন্টটি অজ্ঞান হয়ে যাবে, হাত পা প্রথমে শক্ত হয়ে যাবে, তারপরে খিঁচুনি শুরু হবে, তারপর কি হবে, পেশেন্টটি অজ্ঞান হয়ে যাবে। তো তাহলে আমাদের সিমটম কি কি হলো? কনভালশন হবে, দাঁতে দাঁত লেগে যাবে, পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, আর কি হবে আর একটা বললাম, আর একটা যেটা ছেড়ে দিলাম, সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস। মানে পেশেন্টের কিন্তু একটা মেমোরি লস হবে শর্ট টার্ম। মানে যখন খিঁচুনি হয়ে গেল, পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হওয়ার পরে যখন পেশেন্ট আবার জ্ঞান ফিরবে, তখন কিন্তু তার সেই আগের মুহূর্তে সে কি করছিল বা তার কি হয়েছিল সেটা কিন্তু সে আর মনে রাখতে পারবে না। তো এটাই হচ্ছে একটা ক্লাসিক্যাল এপিলেপসি বা মৃগী ব্যায়ামের সিমটম। তো এইবার এই যে এপিলেপসিসটা কিন্তু অনেক ধরনের আছে, অনেক, মানে আমাদের মোটামুটি 25 থেকে 30 রকমের এপিলেপসি আছে এবং এই এপিলেপসি, এক এক রকম এপিলেপসি কিন্তু এক এক রকম সিমটম থাকে। কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে জেনারেল, ইন জেনারেল যে এপিলেপসি তার সিমটম। তো
এবার জানা যাক যে এই এপিলেপসি বা মৃগী এটি কত প্রকার। সেটা আমি প্রথমে বললাম যে অনেক রকম আছে এপিলেপসি, কিন্তু জেনারেলি এই এপিলেপসি বা মৃগী ব্যায়াম হচ্ছে দুই রকম। কি কি? একটা হচ্ছে ফোকাল সিজার, মানে ফোকাল এপিলেপসি বা ফোকাল সিজার, আর 2 নম্বর হচ্ছে জেনারেল এপিলেপসি। তো চলুন এবার জেনে নিই ফোকাল সিজারটা কি। ফোকাল সিজার হচ্ছে, আমি প্রথমে যেটা বললাম যে ব্রেনের নিউরনের যদি কোনো রকম এই যে সিগন্যালের যদি কোনো মানে নিউরন যদি কোনো কারণে হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে, সিগন্যাল যে অ্যাবনর্মাল সিগন্যাল যদি দেয়, তাহলে তাকে সিজার বলে। তো ব্রেনের যদি পার্টিকুলার কোনো অংশে যে সেল মানে নিউরনগুলো আছে সেগুলো যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, পার্টিকুলার, গোটা ব্রেন নয়, পার্টিকুলার কোনো অংশের যদি নিউরনগুলো অ্যাবনর্মাল সিগন্যালিং দেয়, সেই নিউরনগুলো বা তার হাইপার অ্যাক্টিভ যদি হয়ে যায়, তখন তাকে বলা হয় কি ফোকাল সিজার। এই ফোকাল সিজার কিন্তু আবার দুই রকম। সেটা হচ্ছে আপনার ফোকাল সিজার বলা হয় এটাকে, বা এটাকে পার্সিয়াল সিজারও বলা হয়। দুটো নাম আছে, ফোকাল সিজার বা পার্সিয়াল সিজার। তো এই ফোকাল সিজার বা পার্সিয়াল সিজার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সিম্পল পার্সিয়াল সিজার, আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্সিয়াল সিজার। আর 2 নম্বর যেটা বললাম জেনারেল এপিলেপসি। তো এই জেনারেল এপিলেপসিটা কি? জেনারেল এপিলেপসি হচ্ছে যখন এই নিউরনের অ্যাবনর্মাল সিগন্যালিংটা কি হয়, গোটা ব্রেন জুড়ে হয়। ফোকাল বা পার্সিয়ালে হচ্ছে একটা পার্টিকুলার অংশে, আর জেনারেলে হবে কি, জেনারেলে হচ্ছে গোটা ব্রেন জুড়ে অ্যাবনর্মাল সিগন্যালিং হবে আর নিউরনগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে পরিস্থিতি গোটা ব্রেন জুড়ে যদি হয়, তাকে বলা হয় কি, তাকে বলা হয় জেনারেল সিজার বা জেনারেল এপিলেপসি। ঠিক আছে? এইবার এই জেনারেল এপিলেপসি কিন্তু আবার দুই রকম। কি কি? একটা হচ্ছে জিটিসিএস, মানে হচ্ছে জেনারেল টনিক ক্লনিক সিজার, যেটাকে বলে আমরা জিটিসিএস। আর 2 নম্বর হচ্ছে অ্যাবসেন্ট সিজার। দুই রকম। তো চলুন আমরা এই রকমগুলো জেনে নিই। প্রথমে আমরা জানবো যে জিটিসিএস বা জেনারেল টনিক ক্লনিক সিজারটা কি। অ্যাকচুয়ালি আমি যেটা এই এপিলেপসি যেটা সব থেকে ক্লাসিক্যাল এপিলেপসি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে এই জেনারেল টনিক ক্লনিক সিজার। এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল সিজার। কেন ক্লাসিক্যাল বলা হচ্ছে? কারণ এই জিটিসিএস এপিলেপসি বা জেনারেল টনিক ক্লনিক সিজারে কি হয়, এই এপিলেপসির সমস্ত রকম সিমটমগুলো থাকে। কি কি সিমটম? যেটা আমি একবার বললাম প্রথমে, আর একবার বলে দিচ্ছি। এই সিমটমগুলো হচ্ছে পেশেন্টের প্রথমে অরা হবে। অরা কি? মানে যখন তার খিঁচুনি শুরু হবে তার আগে, কিছুক্ষণ আগে কিন্তু পেশেন্ট বুঝতে পারবে যে তার কিছু একটা সমস্যা হচ্ছে বা তার খিঁচুনি আসতে পারে। এরকম সমস্যা কিন্তু এরকম একটা মানে সিগন্যাল কিন্তু সে পাবে, এবং সেটা পাওয়ার পর কি হবে, সে দেখবেন যে তার হাত পাগুলো শক্ত হয়ে গেছে, সে একভাবে চুপচাপ আছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, সে দেখবেন যে চোখে একটা ব্ল্যাঙ্ক দেখবে, মানে চোখে একটা অন্ধকার দেখবে। তো এই যে পরিস্থিতি, সেটাকে বলে অরা। এবার এই অরার পরে কি হবে, পেশেন্টের শুরু হবে কি টনিক স্টেজ। মানে অরা হয়ে যাওয়ার পর পেশেন্টের যখন কি হবে, পেশেন্ট ধূপ করে দেখবেন মাটিতে পড়ে গেল। দাঁড়িয়েছিল পেশেন্ট একভাবে দাঁড়িয়েছিল, এই একভাবে দাঁড়িয়ে থাকতে পেশেন্ট কিন্তু ধূপ করে মাটিতে পড়ে গেল। এবং মাটিতে পড়ে যাওয়ার পরে তার গা হাত পায়ে যে মাসেলস আছে, হাত পা গোটা শরীরের মাসেলসগুলো একদম টান টান হয়ে যাবে। এই যে মাসেলসগুলো একদম রিজিড হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় টনিক ফেজ। এবার টনিক ফেজের পরে গা হাত পাগুলো যখন টান টান হয়ে যাওয়ার পরে দেখবেন পেশেন্টে কি হবে, খিঁচুনি শুরু হবে, কনভালশন বা খিঁচুনি শুরু হবে। আর এটাকে বলা হয় ক্লনিক ফেজ। মানে প্রথমে হচ্ছে টনিক ফেজ, তারপর হলো ক্লনিক ফেজ। খিঁচুনি বা কনভালশনটাকে বলা হচ্ছে ক্লনিক ফেজ। এবার দেখবেন এই খিঁচুনিটা কিছুক্ষণ কয়েক সেকেন্ড স্থায়ী থাকবে, এবং এই খিঁচুনি হওয়ার পর দেখবেন পেশেন্ট আস্তে 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 জ্ঞান হারিয়ে দেবে, মানে অজ্ঞান হয়ে যাবে। এবার যখন পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, তখন দেখবেন তার শরীর যেটা রিজিড হয়ে গেছিলো বা একদম শক্ত হয়ে গেছিলো, সেই শরীরটা হালকা 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 আস্তে আস্তে শরীরটা শিথিল হয়ে যাবে। এবার পেশেন্ট কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আবার পেশেন্টের জ্ঞান ফিরে আসবে। এবার যখন পেশেন্টের জ্ঞান ফিরে আসলো, তখন দেখবেন পেশেন্টের কি হবে, শর্ট টার্ম মেমোরি লস হবে। মানে পেশেন্টের কিন্তু আগে যে কি হয়েছিল, কিছুক্ষণ আগে তার কি হয়েছিল, সেগুলো কিন্তু তার আর মনে থাকবে না, তার শর্ট টার্ম মেমোরি লস হবে। এবং এই সঙ্গে তার আরও কয়েকটা জিনিস হবে, সেগুলো হচ্ছে দেখবেন সে একদম দুর্বল হয়ে যাচ্ছে, তার দেখবেন যে পেশেন্ট ডিজিনেস ফিল করছে, মানে একটা
সবসময় ঘোরের মধ্যে থাকবে, একটা ডিজিনেস ফিল করবে, তার হেডেক হবে, মাথা ব্যথা হবে, এরকম সিমটমগুলো তার হবে। আর এই সিমটমগুলো কি হয়, এগুলোকে বলা হয় পোস্ট এপিলেপটিভ সিনড্রোম। মানে এই যে সিমটমগুলো আছে পোস্ট এপিলেপটিভ সিমটম, এই সিমটমগুলো পেশেন্টের 1 ঘন্টাও থাকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা থেকে 1 দিন পর্যন্তও কিন্তু এটা স্থায়ী হতে পারে। তো এই যে জেনারেল টনিক ক্লনিক সিজার জিটিসিএস, এটার মধ্যে কিন্তু পেশেন্টের মানে এপিলেপসি সবকটা সিমটম থাকে, এই জন্যই তাকে বলা হয় ক্লাসিক্যাল সিজার। এবার বুঝতে পারলেন তো এটাকে ক্লাসিক্যাল সিজার কেন বলা হচ্ছে। তো এটা হচ্ছে জিটিসিএস। আর 2 নম্বর যেটা বললাম, 2 নম্বর হচ্ছে কি অ্যাবসেন্স সিজার। তো এই অ্যাবসেন্স সিজারটা কি, এই অ্যাবসেন্স সিজারটা মেনলি দেখবেন যারা বাচ্চা বয়সে কিন্তু এই অ্যাবসেন্স সিজারটা বেশি হয়, যারা শিশু বা বাচ্চা আছেন তাদের কিন্তু এই অ্যাবসেন্স সিজারটা বেশি হয়। এটাতে কি হয়, দেখবেন কোনো বাচ্চা স্কুলে পড়তে গেছে, টিচার ক্লাসে বোঝাচ্ছে, সে টিচারের কথা শুনতে শুনতে হঠাৎ করে দেখবে যে সে হঠাৎ করে একটা দিকে তাকিয়ে আছে চুপচাপ। টিচার এদিকে বুঝিয়ে যাচ্ছে, টিচারের সঙ্গে কথা বলেই যাচ্ছে, কিন্তু সে আর সারা সত্য কিছু করছে না, সে চুপচাপ একদিকে এমনি করে মাথা করে চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এক্ষেত্রে যারা টিচার আছেন তারা ভাবতে পারেন যে মানে বাচ্চাটি খুব অমনোযোগী, তার কথা শুনছে না, ঠিক মতো লেখাপড়া করছে না, অমনোযোগী, একভাবে অন্যদিকে তাকিয়ে আছে। এটা কিন্তু অনেকে ভাবেন, অনেক টিচাররা, কিন্তু এইটা কিন্তু একটা এপিলেপসিরও সিমটম হতে পারে। কারণ এই একভাবে চুপচাপ কিছুক্ষণের জন্য, মানে কয়েক সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য একভাবে চুপচাপ তাকিয়ে থাকা বাচ্চাদের, এটা কিন্তু এমনিও হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা এপিলেপসির সিনড্রোম। আর এটাকেই বলা হচ্ছে অ্যাবসেন্স এপিলেপসি। বন্ধুরা, এইবার আমরা জানবো যে এই মৃগী বা এপিলেপসি কোন বয়সে হয় এবং কি কি কারণে হয়। তো এই মৃগী রোগ কিন্তু যে কোনো বয়সে হতে পারে। একটা বাচ্চা যখন জন্ম নিল, সেই জন্মানোর সময় থেকে একদম বৃদ্ধ বয়সকাল পর্যন্ত কিন্তু যে কোনো সময়ে এই মৃগী রোগ বা এপিলেপসি হতে পারে। জন্মানোর সময় কেন বললাম, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্মানোর পর মানে জন্মানোর সময় তার যদি মাথায় আঘাত লাগে, কোনো কারণে যদি তার মাথায় আঘাত লাগে, সেই আঘাত থেকে কিন্তু পরবর্তীকালে বাচ্চাটির এপিলেপসি বা মৃগী রোগ হতে পারে। এটা হচ্ছে জন্মানোর সময়। এবার দেখবেন জন্মানোর সময় অনেক বাচ্চা কাঁদে না, কান্না না, তখন ডাক্তার কি করে তাকে অনেকক্ষণ ধরে মেরে 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 কান্না করায় বাচ্চাটাকে। কেন করায়? কারণ যাতে তার ব্রেনে অক্সিজেন যায়। এবার যেসব বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে কাঁদে না, তাদের কিন্তু ব্রেনের মধ্যে অক্সিজেন প্রথম ঠিক মতো যায় না, প্রথম যে অক্সিজেনটা সেটা কিন্তু ঠিক মতো যায় না। আর ব্রেনের মধ্যে প্রথমে অক্সিজেন ঠিক মতো না গেলে কিন্তু বাচ্চার পরবর্তীকালে এপিলেপসি বা মৃগী হতে পারে। তো এটা হচ্ছে জন্মানোর সময়কালের যে কথাটা। এরপরে যখন বাচ্চা 1 মাস বা 2 মাস হবে, সে সময়ও কিন্তু কয়েকটা কারণে হতে পারে এপিলেপসি। সেটা হচ্ছে বাচ্চার যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, বাচ্চার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, তো এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ঘাটতি যদি থাকে বাচ্চার শরীরে, তাহলে কিন্তু সেখান থেকে বাচ্চার পরবর্তীকালে এপিলেপসি বা মৃগীর সমস্যা হতে পারে। এরপর যখন বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে, এই বড় হওয়ার পরে যেটা আমি বললাম যে যখন সে 5 বছর বা 6 বছর বয়স হচ্ছে, তখন কিন্তু তার এই অ্যাবসেন্স এপিলেপসি বা অ্যাবসেন্স সিজার হতে পারে, যেটা আমি আগে বললাম যে অ্যাবসেন্স সিজার, এটা কিন্তু বাচ্চাদের হয়, এটাও বাচ্চাদের অ্যাবসেন্স সিজার হতে পারে। আর একটা কথা আমি ছেড়ে গেছি, সেটা হচ্ছে যে দেখবেন বাচ্চা বয়সে যখন কারো জ্বর হয় বাচ্চাদের, তখন কিন্তু অনেকের দেখবেন কারণ মানে জ্বরের সঙ্গে সঙ্গে কিন্তু খিঁচুনি হয়। অনেকেই বলে যে ডাক্তারবাবু আমার বাচ্চাটা যখন জ্বর হচ্ছে, জ্বরের সময় কিন্তু তার কিন্তু খিঁচুনি হচ্ছে। তো এই খিঁচুনি হওয়াটা কিন্তু একটা নর্মাল জিনিস, মানে এটা কিন্তু অনেকের হয় খিঁচুনিটা। এই খিঁচুনি হওয়া মানেই যে এপিলেপসি হয়ে গেছে তা নয়। এই বাচ্চাদের খিঁচুনি হওয়াটা, জ্বরের সময় খিঁচুনি হওয়াটা কিন্তু মোটামুটি 4 বছর 5 বছর পর্যন্ত চলে। এবার 4-5 বছর পেরিয়ে যাওয়ার পর আস্তে 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 এই সিমটমটা কিন্তু বন্ধ হয়ে যায়। পরে কিন্তু আর দেখবেন যে 6 বছর 7 বছরের পর দেখবেন বাচ্চার জ্বর হলে কিন্তু আর খিঁচুনি হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, খুব কম সংখ্যক বাচ্চার ক্ষেত্রে কি হয়, সেই খিঁচুনিটা পরেও কিন্তু থেকে যায়। 5 বছর বা 6 বছর পরেও কিন্তু এই সমস্যাটা থেকে যায়, মানে জ্বর হলে খিঁচুনি হওয়া। আর এই সমস্যাটা পরবর্তীতে থেকে গেলে সেখান থেকে কিন্তু বাচ্চার মৃগী বা এপিলেপসি হতে পারে। ঠিক আছে, এটা গেল বাচ্চা বয়সে। তারপরে যখন কিশোর বয়সে আসলো, 15 বছর 16 বছর, তখনও কিন্তু এপিলেপসি হতে পারে। তখন যে এপিলেপসিটা বেশিরভাগ ক্ষেত্রে হয় সেটা হচ্ছে জুভেনাইল এপিলেপসি, সেটাকে বলে জুভেনাইল এপিলেপসি, মানে কিশোর বয়সে যে এপিলেপসিগুলো হয়। আর এপিলেপসির আরেকটা কারণ যেটা আমি বলিনি, সেটা হচ্ছে বংশগত কারণ। আপনার বাড়ির
আপনার বাড়ির পরিবারে যদি কারো এপিলেপসি থাকে, মৃগী রোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার বাচ্চার এপিলেপসি হতে পারে। এটা কিন্তু বংশগত কারণেও হতে পারে। এইবার এগুলো গেল বংশগত কারণে বা যে কারণ বললাম সেগুলো। এইবার আরেকটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কারো অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্ট এখন হামেশাই ঘটছে। কারো ধরুন যে রোড অ্যাক্সিডেন্ট হলো বা কোথাও থেকে পড়ে গেল, পড়ে গিয়ে মাথায় খুব আঘাত লাগলো বা অ্যাক্সিডেন্টে বলে মাথায় খুব আঘাত লাগলো। তো আঘাত লাগার পরে তার তো চিকিৎসা হয়ে গেল, মাথা ফেটে গেল, তার চিকিৎসা হলো, ঠিক আছে। কিন্তু সেই যে আঘাতটা লাগলো, ব্রেনের যে ক্ষতিটা হলো, সেটা থেকে কিন্তু পরবর্তীকালে সেই লোকটির এপিলেপসি বা মৃগী সমস্যা হতে পারে। এটাও কিন্তু একটা মৃগী রোগ হওয়ার কারণ। এরপর দেখবেন যে আমাদের ব্রেনে কিন্তু দেখবেন একটা টার্ম আছে মেনিনজাইটিস। এটা একটা দেখবেন মেনিনজাইটিস কিন্তু অনেকের হয়ে থাকে। এই মেনিনজাইটিস যদি কারো হয়, তাহলে সেখান থেকে কিন্তু সেই ব্যক্তিটির পরবর্তীকালে এপিলেপসি বা মৃগী হতে পারে। তারপর দেখবেন টিবি অনেকের হয়, ব্রেন টিবি অনেকের হয়। তো ব্রেন টিবি যদি হয়, তাহলেও কিন্তু সেখানে কি হয়, এই ব্রেন টিবি থেকে পরবর্তীকালে এপিলেপসি বা মৃগী হওয়ার সমস্যা থাকে। তো এগুলো হচ্ছে মৃগী হওয়ার কারণ। তারপরে কি হচ্ছে, বৃদ্ধ বয়সে দেখবেন মিড পয়েন্ট, যেগুলো মানে মধ্যবয়স্ক যারা, মোটামুটি 40 থেকে 50-60 বছর পর্যন্ত কিন্তু এপিলেপসি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। বাচ্চাদের মধ্যে বেশি থাকে, কিশোরদের মধ্যে থাকে সম্ভাবনা। আবার মাঝবয়সী যারা আছে তাদের মধ্যে সম্ভাবনাটা কম থাকে। হতে পারে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তাছাড়া তাদের সম্ভাবনাটা কম। আবার সম্ভাবনা বেড়ে যায় কখন, যখন যার বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়সে কিন্তু আবার এই সম্ভাবনাটা বেশি হতে শুরু করে। কেন? কারণ বৃদ্ধ বয়সে দেখবেন অনেকের কিন্তু হার্টের সমস্যা হয়, অনেকের দেখবেন হার্টের সমস্যা হয়, হার্ট অ্যাটাক হতে পারে, বা দেখবেন যে ব্রেন স্ট্রোক হতে পারে। তো এরকম ব্রেন স্ট্রোক যদি হয় বা হার্টের সমস্যা যদি হয়, সেখান থেকেও কিন্তু পরবর্তীকালে এপিলেপসি বা মৃগী হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে এপিলেপসি হওয়ার কারণ। এইবার আমরা জানবো যে এপিলেপসি নিয়ে সমাজে যে ধারণাগুলো আছে, যে মিথগুলো আছে, ভ্রান্ত ধারণাগুলো, সেগুলো কি? সেগুলো হচ্ছে, দেখবেন অনেকে বলে যে এই লোকটিকে ভূত প্রেত ধরেছে বলে তার এই মৃগী ব্যায়ামটা হয়েছে, বা ঠাকুর দেবতাকে ধরেছে, ঠাকুর দেবতা অভিশাপ দিয়েছে, তার জন্য এই মৃগী ব্যায়ামটা হয়েছে। দেখবেন অনেকের আগেকার যুগের যারা লোক আছে তারা কিন্তু এই জিনিসটা বলে, কিন্তু এটা ঠিক নয়, এটা একদমই ভুল ধারণা। এই এপিলেপসি বা মৃগী রোগ হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা ব্রেনের সমস্যা, এটা কোনো ভূত প্রেত বা ঠাকুর দেবতার ধরার জন্য হয় না। 2 নম্বর কি হয়, 2 নম্বর হচ্ছে, যখন কারো এপিলেপসি হচ্ছে বা মৃগী হচ্ছে, তখন কি করে, অনেকে বলে যে এই খিচুড়ি শুরু হয়েছে, একে জুতা শোঙাও, জুতার গন্ধ শোঙাও। অনেক কি করে জুতার গন্ধ শোঙায়, জুতা মুখের মধ্যে দিয়ে দেয়, জুতার গন্ধ শোঙায়। জুতা গন্ধ শোঙালে নাকি তার এই খিচুড়ি কমে যাবে, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। এরকম কোনো মানে এটার সঙ্গে আমাদের সায়েন্সের কোনো একদম মিল নেই যে জুতার গন্ধ শোঙালে তার খিচুড়িটা সেরে যাবে। এটা একদম ভুল ধারণা, এটা একটা মিথ। তারপরে দেখবেন খিচুড়ি যখন শুরু হয়, তখন অনেকে দেখবেন মুখের মধ্যে চামচ দিয়ে দেয়, দাঁত যাতে না লাগে মুখের মধ্যে চামচ ঢুকে দেয়। এটাও কিন্তু খুব একটা ভয়ঙ্কর জিনিস, এটা কখনোই কিন্তু করা উচিত নয়। যদি চামচটা দেয়, এই চামচ দিলে কিন্তু চামচ যদি ভিতরে চলে যায়, সেখান থেকে কিন্তু তার শ্বাসনালী বন্ধ হয়ে যাবে বা দাঁতও ভেঙে যেতে পারে। তার জন্য কখনো কিন্তু মুখের মধ্যে চামচ বা অন্য কোনো জিনিস, কাঠি বা চামচ এরকম কিন্তু ঢোকানো উচিত নয়। এটা কিন্তু ভুল ধারণা। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভুল ধারণা মৃগী রোগের ক্ষেত্রে। তো এই ধারণাগুলো আমাদের মানে বদলানো উচিত। আজকে আমি এই যে জিনিসগুলো বললাম, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই এপিলেপসি বা মৃগী কী কারণে হয়। আজ থেকে কিন্তু আপনারা আর ভাববেন না যে এটা ভূত প্রেত বা ঠাকুর দেবতার ফলে হচ্ছে। এইবার জানা যাক যে কারোর যদি মৃগীর সমস্যা হয়, মৃগী রোগ হয়, ধরুন আপনি আছেন, আপনার পাশে একটি লোক আছে, তার হঠাৎ করে এই মৃগীর সমস্যা শুরু হয়ে গেল, তখন আপনি কি করবেন, আপনার কি করা উচিত? প্রথমেই যেটা বললাম যে তাকে জুতার গন্ধ শোঙানো যাবে না, এটা একদম ভুল ধারণা। জুতার গন্ধ শুনলে কিন্তু তার কিচ্ছু হবে না, এটা ভুল ধারণা। তাকে কি করবেন, জুতা গন্ধ শোঙাবেন না, বা তার দাঁতেও কিন্তু চামচ কিচ্ছু দেবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সে যদি ভালো করে জামা পরে থাকে, সেই জামাটা আপনি আলগা করে দেবেন, একটু তাকে জামাটা আলগা করে তাকে এক পাশ হয়ে শোয়াবেন। কারণ এই মৃগীর সমস্যা খিচুনি শুরু হলে দেখবেন মুখ থেকে গ্যাঁজা বেরোয়, সেই গ্যাঁজা
যখন বেরোয়, আপনি যদি লোকটিকে এক পাশ হয়ে না শোয়ান, তাহলে দেখবেন তার গেঁজাটা যদি শ্বাসনালীতে চলে যায়, সেখান থেকে কিন্তু তার মৃত্যুও হতে পারে। তার শ্বাসনালীতে গেঁজা ঢুকে গেলে কিন্তু তার অনেক রকম সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই জন্য আপনি পেশেন্টটিকে জামা কাপড় হালকা করে খুলে দিয়ে তাকে এক পাশে শুইয়ে রাখবেন, আর মাথার পাশে যদি পারেন বালিশ যদি থাকে বালিশ, বা বালিশ যদি না থাকে অন্য কিছু একটা জিনিস মাথার পাশে দিয়ে রাখবেন, এবং আর কিচ্ছু করার দরকার নেই। দেখবেন 1 মিনিট বা মিনিট খানেকের মধ্যেই সেই পেশেন্টটি ঠিক হয়ে যাবে, তার জ্ঞান চলে আসবে, খিচুড়ি বন্ধ হয়ে যাবে, তার কিছুক্ষণ পর জ্ঞানও চলে আসবে। তো এটাই হচ্ছে আপনার করার, আর আপনার কিচ্ছু করার দরকার নেই। এই দুটো জিনিস খেলে আপনি করবেন, পাশ ফিরিয়ে রাখবেন আর মাথায় কিছু দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলেন তো? এইবার সবশেষে আমরা জানবো যে এই মৃগী বা এপিলেপসির কি কোনো চিকিৎসা আছে? মৃগী রোগ যাদের হয় তারা কি ঠিকমতো সমাজে চলতে পারে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। যার এপিলেপসি আছে সে যদি সঠিক ট্রিটমেন্ট নেয় তাহলে কিন্তু এই রোগটি ঠিক হয়ে যেতে পারে। কয়েকটা ট্যাবলেট খেলেই কিন্তু এই রোগটি ঠিক হয়ে যেতে পারে। বা যাদের একটু বেশি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সার্জারি করলেও কিন্তু এই রোগ ঠিক হয়ে যেতে পারে। যাদের ধরুন যে ফোকাল সিজার আছে, মানে যেটা বললাম যে ব্রেনের পার্টিকুলার যদি কোনো অংশে অ্যাবনর্মালিটি হয়, সেই অংশটুকু যদি আপনি কেটে বাদ দিয়ে দেয়, ডাক্তারবাবু যারা নিউরোলজিস্ট আছে তারা যদি কেটে বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু তার এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কিছু কয়েকটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা যদি আপনি কন্টিনিউ খান, ডাক্তার আপনাকে যতদিন খেতে বলবে সেই কোর্স যদি আপনারা কমপ্লিট করেন, সেই যদি খান, সেটা অনেক দিনের কোর্স থাকে। কারো কারোর ক্ষেত্রে 6 মাস থেকে 2 বছর 5 বছর পর্যন্ত সেই ট্যাবলেট আপনি খেয়ে যেতে হতে পারে, কিন্তু এটা খেলে আপনি কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। এই কয়েকটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে, যেমন ফেনিটোইন আছে, ফেনিটোইন, সোডিয়াম ভ্যালপোরেট, তারপরে আপনার কার্বামাজাপিন, তারপরে আপনার এথোসাক্সিমাইড, ডায়াজিপাম, এরকম অনেক রকম অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে। এই ড্রাগগুলোর মধ্যে মানে সবগুলো ড্রাগ একসঙ্গে দেওয়া হয় না, যার যেরকম সিমটম থাকে, যার যেরকম এপিলেপসি থাকে, সেইভাবে ডাক্তারবাবুরা নির্দিষ্ট কয়েকটা ওষুধ দিয়ে কিন্তু আপনাকে এই রোগ কিন্তু ওষুধটা যদি আপনি নির্দিষ্ট কয়েকটা ওষুধ আপনি খান ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই সমস্যা ঠিক হয়ে যেতে পারে। আর সব থেকে শেষে আমি একটা মজার জিনিস বলছি, অনেকে ভাবেন যে এই এপিলেপসি বা মৃগী হলে সেটা কিন্তু আর কোনো দিন ঠিক হয় না, তার কোনো চিকিৎসা নেই। তো তার সব থেকে বড় উদাহরণ, একজন আমাদের জনপ্রিয় ক্রিকেটার আছে, সেই ক্রিকেটারের কিন্তু এপিলেপসি ও মৃগী ব্যায়াম ছিল, মৃগীর রোগ ছিল। সে কিন্তু ট্রিটমেন্ট করে সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এবং তার ক্যারিয়ারে সে কিন্তু অনেক নামও করেছে। কে জানেন? তার নাম হচ্ছে জন্টি রোজ। হ্যাঁ, এই জন্টি রোজের কিন্তু এপিলেপসি বা মৃগীর রোগ ছিল, কিন্তু সে ট্রিটমেন্টের মাধ্যমে তার রোগ সম্পূর্ণভাবে সেরে গেছে এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এবং তার ক্যারিয়ারে সে কিন্তু অনেক উন্নতিও করেছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই এপিলেপসি সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং এই এপিলেপসি যার আছে সে কিন্তু ট্রিটমেন্টের ফলে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, আজকে এই এপিলেপসি বা মৃগী সম্পর্কে আমি বললাম। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।